তুমি চুপ করো পূজা, তোমাকে একা যেতে হবে না, আমি তোমাকে পৌঁছে দেব, এটাই ফাইনাল। আরে পূজা, সুরেশ দা একদম ঠিকই বলছে, তুই দাদার সঙ্গে চলে যা, আমি আর বিক্রম ঘরে যাচ্ছি। এরপর শিল্পা বিক্রমের সঙ্গে বাড়ির ভেতরে চলে যায়। অপরদিকে সুরেশ পূজাকে নিয়ে গাড়ি চালিয়ে যেতে থাকে। যেতে যেতে সুরেশ বলে, আরে বাহ, তোমার চোখ দুটো খুব সুন্দর, আমি সারা জীবনে এত সুন্দর চোখ দেখিনি। দাদা, আমার এরকম কথা শুনতে একদমই ভালো লাগছে না। আমি যেই সেই মেয়ে নয় যাকে তুমি এইসব কথা বলে পটিয়ে নেবে। আমি তোমার দাদা নয়, আর হতেও চাই না। একদিন আমি তোমার প্রেমিক হয়ে দেখাবো, তুমি দেখে নিও। সুরেশ এই বলে গাড়ি চালাতে থাকে। কিছু সময় পর পূজাদের বাড়ি চলে আসে এবং সুরেশ গাড়ি থামিয়ে দেয়। পূজা যখন গাড়ি থেকে নেমে যাচ্ছিল এমন সময় সুরেশ বলে, পূজা, আজকের পর থেকে আমার নাম ভালো করে মনে রাখবে। আমার নাম সুরেশ, তাই সুরেশ দা নয়, শুধু সুরেশ বলে ডাকবে। সুরেশের কথায় পূজা প্রচন্ড রেগে যায় এবং আবার তার কাছে আসে। অনেক হয়েছে, আমি অনেকক্ষণ থেকে তোমার কথাগুলো শুনছি। এবার আমার একটা কথা পরিষ্কারভাবে শুনুন, আপনি যেরকম নাটক করছেন, আপনার ভাই অনেক আগেই সেই নাটকটা করে ফেলেছে। আপনাদের মতো লোকেরা আগে গরিব মানুষদের ভালো ভালো স্বপ্ন দেখায়, তারপরে অপমান করে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেয়। আমি আবার তোমার সামনে হাত জোড় করছি, আমাকে আর বিরক্ত করো না। পূজা সুরেশকে এসব কথা বলছিল। এমন সময় সুরেশ হাঁটু গেড়ে সেখানে বসে পড়ে। পূজা, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু এটাই বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি এবং তোমার ইচ্ছা থাকলে বিয়ে করতে চাই। এসব কথা বলতে বলতে সুরেশের চোখ জলে ভরে যায়। সুরেশের চোখে জল দেখেও পূজার খারাপ লাগে না এবং পূজা নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করে। যাওয়ার সময় পূজা বলে, আচ্ছা সুরেশ, কাল তুমি মন্দিরের বাইরে আমার সঙ্গে দেখা করবে। পূজা এই বলে নিজের বাড়ির ভেতরে চলে যায়। অপরদিকে শিল্পা যখন বিক্রমের সঙ্গে নিজের রুমে রেস্ট করছিল এমন সময় শিল্পার বাবা রাগী অবস্থায় সেখানে আসে। শিল্পা, এসব কি চলছে? কি হলো বাবা, তুমি এত রাগ করছো কেন? এ হলো বিক্রম, আমার বন্ধু। আমি তোর পেছনে টাকা খরচ করছি, এই বিক্রম টাকা খরচ করছে না যে তার সঙ্গে সব সময় ঘুরে বেড়াবি। তোর পড়াশোনাতে আমি এত টাকা দিচ্ছি, তারপরেও তুই পরীক্ষা দিতে যাসনি কেন? আরে হ্যাঁ, আমি পরীক্ষা দিতে পারিনি। আসলে বাবা, হয়েছিল কি, আমি তোর কোনো কথা শুনতে চাই না শিল্পা। ইচ্ছা করছে তোকে জোরে একটা চড় মারি। শিল্পা, আমার কথা ভালো করে শোন, আমি পরিষ্কার বলে দিচ্ছি, তুই যদি এখন থাকতে নিজের বাজে অভ্যাস ঠিক না করিস তাহলে আমি তোর পকেট মানি বন্ধ করে দেব, তোর ঘোরাফেরা সব বন্ধ হয়ে যাবে, তারপর নিজের বান্ধবী পূজার মতো ভিখারি হয়ে জীবন কাটাস। বাবা আমার উপরে অনেক বেশি রেগে আছে, এই সময় বাবাকে কিচ্ছু বলা ঠিক হবে না। নিজের বান্ধবী পূজার থেকে কিছু শেখার চেষ্টা কর। তার কাছে টাকা পয়সা কিছুই নেই, কিন্তু তারপরেও সে নিজের পড়াশোনা করে নিল। পূজা তোর থেকে অনেক ভালো। শিল্পার বাবা এই বলে সেখান থেকে চলে যায়। বাবার এরকম ব্যবহার দেখে শিল্পার চোখ জলে ভরে আসে। শিল্পা কান্নাকাটি করছিল এমন সময় বিক্রম ঘুম থেকে উঠে পড়ে এবং তাকে বলে, কি হয়েছে শিল্পা, তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? আজ ওই পূজার জন্য বাবা আমাকে অনেক রাগারাগি করেছে। আমি পূজাকে কতবার বলেছিলাম যে আমার জায়গায় পরীক্ষাটা দিয়ে দিতে, কিন্তু আমার অনেক রিকোয়েস্ট করার পরেও ওই পূজা আমার পরীক্ষা দেয়নি। ওই পূজা একদম ভালো মেয়ে নয়। এভাবে কান্নাকাটি করো না শিল্পা, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা বিক্রম, তুমি আমার একটা কাজ করতে পারবে? হ্যাঁ বলো না, আমাকে কি করতে হবে? আমাকে বিয়ে করে নাও বিক্রম, না হলে বাবা আমাকে পড়াশোনা করার জন্য বলে বলে আমার মাথা খারাপ করে দেবে। আমি তোমার সঙ্গে সবসময় পার্টি করতে চাই। আমি জানি তোমার সঙ্গে বিয়ে হয়ে গেলে তুমি কোনোদিনও আমাকে পড়াশোনার জন্য জোর করবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। বিক্রম বিয়ের জন্য রাজি হয়ে যাওয়ায় শিল্পা অনেক খুশি হয়ে যায়। শিল্পা আবার একবার পড়াশোনার থেকে বাঁচার জন্য সহজ রাস্তা বেছে নিয়েছিল। অপরদিকে পূজা সেদিন রাতে ঘুমাতে পারে না এবং সারা রাত সুরেশের কথা ভাবতে থাকে। সুরেশ আমার জন্য কেন সবার সঙ্গে ঝগড়া করছে? সে কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চায়? পূজা সারা রাত সুরেশের কথা ভাবতে থাকে। অপরদিকে সুরেশ রাত জেগে পূজার কথা ভাবতে থাকে।
এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালে পূজা আলমারি থেকে কয়েকটা কাগজ নিয়ে তার ব্যাগে রেখে দেয় এবং মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে সুরেশও মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আজ আমার জন্য অনেক ইম্পর্টেন্ট দিন। জানি না পূজা আমার সঙ্গে বিয়ে করার জন্য রাজি হবে কি হবে না। আমাকে তাড়াতাড়ি মন্দিরের কাছে পৌঁছাতে হবে। সুরেশ মন্দিরের কাছে গিয়ে জোরে জোরে হাঁটছিল। অপরদিকে পূজাও নানা রকমের কথা চিন্তা করতে করতে মন্দিরের দিকে আসতে থাকে। দুজনে চিন্তা ভাবনায় ব্যস্ত থাকায় একে অপরের সঙ্গে তাদের ধাক্কা হয়ে যায়। পূজা ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল, এমন সময় সুরেশ তাকে ধরে নেয়। আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি আছি সুরেশ, কিন্তু তার আগে আমি তোমাকে কিছু দেখাতে চাই। হ্যাঁ বলো পূজা, তুমি আমাকে কি জানাতে চাও? এই নাও সুরেশ, তুমি এই কাগজগুলো পড়ে নাও। যদি এইসব জানার পরেও তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার আর কোনো আপত্তি নেই। এরপর সুরেশ পূজার কাছ থেকে কাগজগুলো নিয়ে নেয় এবং সেগুলো পড়তে শুরু করে। কাগজগুলো দেখার পর সুরেশ অবাক হয়ে যায়। এ কি পূজা, তোমার মায়ের ক্যান্সার আছে, তাও আবার 3rd স্টেজ, কিন্তু কিভাবে? হ্যাঁ সুরেশ, আমি এই অবস্থায় মাকে একা ছেড়ে যেতে পারবো না। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে মা আমার সঙ্গেই থাকবে। বলো, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? এই কথাটি তুমি আমাকে আগে বলনি কেন? সুরেশ এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় পূজা তাকে বলে, আমি ভালো করেই জানতাম আমার পরিস্থিতির কথা জানতে পারলে তুমি কোনোদিনও আমার সঙ্গে বিয়ে করতে রাজি হবে না। তুমি প্রমাণ করে দিলে যে তুমি কোনোদিনও আমার মায়ের দায়িত্ব নিতে পারবে না। যাও, গিয়ে কোনো ধনী মেয়ের সঙ্গে ভালোবাসা করো। আমার মতো গরিব মেয়ে কখনো কারোর ভালোবাসার যোগ্য হতেই পারে না। পূজা এসব কথা বলতে থাকে এবং কথা বলতে বলতে পূজার চোখে জল চলে আসে। এরপর পূজা যখন বাড়ির দিকে যাচ্ছিল এমন সময় সুরেশ তার হাত ধরে নেয়। পূজা সুরেশকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সুরেশ পূজার মাথায় সিঁদুর পরিয়ে দেয়। এটা তুমি কি করলে সুরেশ? আমি তোমার সমস্ত দায়িত্ব ভাগাভাগি করে নিলাম পূজা। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে বিয়ে করার পর তোমার মাকে একা ছেড়ে দেব? সেটা কোনোদিন হবে না পূজা। আজ থেকে তোমার মা আমারও মা। সুরেশের মুখে এরকম কথা শুনে পূজা অনেক খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। এরপর সুরেশ পূজার সঙ্গে তার বাড়ি ফেরে এবং সেখান থেকে পূজার মাকে নিয়ে নিজের বাড়ি ফিরে যায়। বাড়ি ফেরার পর সুরেশ দেখে সেখানে আগে থাকতে শিল্পা তার মা বাবার সঙ্গে উপস্থিত আছে এবং তারা বিক্রমের সঙ্গে শিল্পার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। সুরেশের পৌঁছানোর আগেই বিক্রমের মা বিক্রম এবং শিল্পার বিয়ে দেওয়ার কথা দিয়ে ফেলে। বিক্রমের মা অঞ্জলি সুরেশ এবং পূজাকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায়। এরপর সে সুরেশকে বলে, আরে সুরেশ, এই মেয়েটিকে তুই এই মেয়ের সঙ্গে বিয়ে করে নিলি কেন? বিয়ে করার আগে একবারের জন্য আমাকে জিজ্ঞাসা করা ইম্পর্টেন্ট মনে করলি না? মা, আমি তোমাকে এই ব্যাপারে জানালে তুমি কোনোদিন এই বিয়ের জন্য রাজি হতে না। তুমি সব সময় বড় লোক গরিব লোক নিয়ে কথা বলো। পূজা এবার তোমার বৌমা হয়ে গেছে। তুমি পূজাকে আশীর্বাদ করো মা। এই মেয়েটাকে আমার থেকে দূরে কর। আমি কোনোদিনও এই ভিখিরি মেয়েকে নিজের বৌমা মনে করব না। এই মেয়েটা আমার বৌমা হওয়ার যোগ্য নয়। শাশুড়ির মুখে এরকম কথা শুনে পূজা অনেক ভয় পেয়ে যায় এবং একটু পিছিয়ে গিয়ে দাঁড়ায়। পূজার এরকম অবস্থা দেখে শিল্পা অনেক খুশি হয় এবং তার সামনে এসে দাঁড়িয়ে বলে, আমাকে পাল্লা দেওয়ার জন্য তুই বিক্রমের দাদাকে বিয়ে করে নিলি? একটা কথা ভালো করে শুনে রাখ পূজা, আমার বান্ধবী হওয়ার কারণে তুই বিক্রমের দাদার সঙ্গে বিয়ে তো করে নিয়েছিস, কিন্তু তোর মতো ভিখিরি মেয়ে কোনোদিনও এই বাড়ির বৌমা হতে পারবে না। কার সঙ্গে কি হবে তার বিচার ঈশ্বর করবে। তাছাড়া আমি সুরেশকে বিয়ে করেছি, তার টাকা পয়সার সঙ্গে বিয়ে করিনি। আমি সুরেশের স্ত্রী হতে পেরেছি, এটাই আমার কাছে যথেষ্ট। আমি জানি তুই সকলের সামনে ভালো হতে চাইছিস, তাই এরকম করে কথা বলছিস। আমি একদম ঠিক কথাই বলছি শিল্পা। তোর সঙ্গে আমি বন্ধুত্ব করেছিলাম, সেটাও টাকা পয়সার জন্য ছিল না। আমি মন থেকে তোর সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু তুই কোনোদিনও সেটা বুঝতে পারিসনি। পূজা যখন শিল্পাকে এই সমস্ত কথা বলছিল এমন সময় সুরেশের মা পূজাকে থামিয়ে দেয়। দেখুন আরতি দিদি, এই বাড়িতে আমি আমার মতো বৌমা চাই। কোনো ভিখিরিকে আমি এই বাড়িতে থাকতে দেব না। তাই আজ থেকে আমার একটাই ছেলে বিক্রম, আর তার সঙ্গে আমি আপনাদের মেয়ে শিল্পার বিয়ে দেব। শিল্পা হবে আমার একমাত্র বৌমা।
আরে বাহ দিদি, এটা তো অনেক খুশির খবর। আরতি দিদি, আপনি তাড়াতাড়ি বিক্রম আর শিল্পার বিয়ের ব্যবস্থা করুন। বিক্রম, তুই আমার একটা কথা ভালো করে শুনে রাখ, তোর বিয়েতে আমি বেকার লোকেদেরকে রাখতে চাই না। তোর দাদাকে বল সে যেন তার নতুন পরিবার নিয়ে এখান থেকে চলে যায়। মায়ের মুখে এরকম কথা শুনে সুরেশের অনেক খারাপ লাগে এবং সে পূজার হাত ধরে সেখান থেকে বাইরের দিকে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। সুরেশ সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় অঞ্জলি দেবী কয়েকটা কাগজ তার দিকে ছুঁড়ে দেয়। তুই আমার মনে অনেক কষ্ট দিয়েছিস সুরেশ, তাই আমি তোকে দেওয়া সমস্ত সম্পত্তি ফেরত নিয়ে নিচ্ছি। মায়ের মনে কষ্ট দেওয়ার জন্য এটাই তোর শাস্তি। মায়ের মুখে এরকম কথা শুনে সুরেশ মেঝে থেকে কাগজগুলো তুলে নেয় এবং নিজের মাকে বলে, সম্পত্তি নিয়ে আমি কোনোদিন লোভ করিনি মা, তুমি আমাকে মানুষ করে দিয়েছো, এটাই আমার জন্য অনেক। ঠিক আছে মা, এবার আমি যাচ্ছি, তোমরা ভালোভাবে নিজের খেয়াল রাখবে। এরপর সুরেশ সেখান থেকে চলে যায়। কিছু সময় পর পূজা এবং পূজার মা সুরেশকে সঙ্গে নিয়ে নিজেদের বাড়িতে পৌঁছায়। আমাকে ক্ষমা করে দাও পূজা, আমি তোমার সকল দায়িত্ব নেওয়ার কথা বলেছিলাম, কিন্তু আমি তোমার জীবন ভালো করার জায়গায় আরো বেশি খারাপ করে দিলাম। তুমি এরকম করে বলো না সুরেশ, এবার আমরা নতুন ভাবে আমাদের জীবন শুরু করব। এরপর থেকে সুরেশ পূজাদের বাড়িতেই থাকতে শুরু করে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং খুব ধুমধাম করে বিক্রম ও শিল্পার বিয়ে হয়ে যায়। বিক্রমের বিয়ের পর অঞ্জলি দেবী তার উপর বিজনেসের দায়িত্ব দিয়ে দেয় এবং বিক্রম ভালোভাবে বিজনেস সামলাতে শুরু করে। একদিন বিক্রম এবং শিল্পা যখন হলরুমে দাঁড়িয়েছিল, এমন সময় অঞ্জলি দেবী তাদের কাছে আসে। শিল্পা, বিক্রম ভালোভাবে বিজনেস সামলানো শুরু করে দিয়েছে, তাই এবার থেকে তুমিও তার সাহায্য করা শুরু করে দাও। কি বললেন মা? আমি বিক্রমের কাজে সাহায্য করব? আমার কাজ করার কোনো প্রয়োজন নেই মা। তাছাড়া বিক্রমকেও কাজ করতে হবে না, আমার বাবার কাছে অনেক টাকা আছে। আমি একবার চাইলে বাবা আমাদেরকে টাকা দিয়ে দেবে। দাঁড়ান, আমি এখনই বাবাকে ফোন করছি। শিল্পা এই বলে নিজের রুমে চলে যায়। শিল্পার চলে যাওয়ার পর অঞ্জলি তার ছেলেকে বলে, সত্যি মেয়েটা এখনো বাচ্চাই আছে, তার বিয়ে হয়ে যাওয়ার পরেও সে বাবার কাছে টাকা চাওয়ার কথা বলছে। শিল্পা শ্বশুর বাড়িতে অনেক যত্নে ছিল, তার শাশুড়ি খুব ভালোভাবেই তার খেয়াল রাখত। অপরদিকে বিয়ের পরেও পূজার জীবনে কোনো পরিবর্তন হয়নি। বিয়ের পরেও পূজা আগের মতোই কাজ করত। একদিন হঠাৎ করে পূজার মায়ের শরীর অনেক খারাপ হয়ে যায় এবং সুরেশ তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সুরেশ বাবু, আমি আপনাকে মিথ্যে বলবো না, পেশেন্টের অবস্থা একদম ভালো নেই। ডাক্তারের কথা শুনে সুরেশ অনেক দুঃখী হয় এবং বাড়ি ফিরে আসে। সেদিন রাতে পূজা যখন ঘুমিয়েছিল, এমন সময় সুরেশ কিছু চিন্তা করতে শুরু করে দেয়। শাশুড়ি মায়ের কিছু হয়ে গেলে পূজা অনেক ভেঙে পড়বে, আমি পূজাকে দুঃখী অবস্থায় দেখতে পারবো না। সুরেশ সারা রাত এসব কথা ভাবতে থাকে। পরের দিন সকালে পূজা যখন তার মায়ের সঙ্গে বসেছিল, এমন সময় সুরেশ তাদের কাছে যায়। পূজা, একটা সুখবর আছে, এবার বিদেশে মায়ের চিকিৎসা হবে। আমি সেখানকার ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছি, মায়ের পাসপোর্ট এবং ভিসাও তৈরি হয়ে গেছে। মা, আমরা আপনার সঙ্গে যেতে পারবো না, কিন্তু সেখানে আমার কয়েকটা বন্ধু আছে, তারা খুব ভালোভাবে আপনার খেয়াল রাখবে। আমার কপাল অনেক ভালো যে জামাই রূপে তোমার মতো একটা ছেলে পেয়েছি, কিন্তু আমার একা যেতে একদম ভালো লাগবে না। আপনি একদম চিন্তা করবেন না মা, আমরা সব সময় আপনার সঙ্গে ভিডিও কল করে কথা বলবো। কিন্তু সুরেশ, মায়ের চিকিৎসা করানোর জন্য এত টাকা তুমি কোথায় পেলে? বাবার সম্পত্তি থেকে সামান্য যা পেয়েছিলাম সেটা বিক্রি করে দিয়েছি। তাছাড়া টাকা আজ আছে কাল নেই, কিন্তু মায়ের চিকিৎসা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মা সুস্থ থাকলে আমরা আবার সবকিছু অর্জন করে নিতে পারবো। আই লাভ ইউ সুরেশ, আমি অনেক লাকি যে তোমার মতো একটা ছেলে আমার লাইফ পার্টনার হয়েছে। পূজা এবং সুরেশ তাদের মাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দেয়। এরপর থেকে সুরেশ একটি ছোটখাটো চাকরি করতে থাকে। অপরদিকে পূজা আগের মতো বাচ্চাদেরকে টিউশন পড়াতে শুরু করে দেয়। দুজনে দিন রাত পরিশ্রম করত। অপরদিকে শিল্পার শ্বশুর বাড়িতে শিল্পার উপরেও কাজের চাপ বাড়তে থাকে। বিক্রম মাঝে মাঝে শিল্পাকে দিয়ে অফিসের কিছু কাজ করিয়ে নিতে থাকে।
কিন্তু শিল্পার পড়াশোনা খারাপ হওয়ায় সব কাজ সে খারাপ করে দিত। আরে শিল্পা, তোমার কি মাথায় বুদ্ধি নেই? তোমাকে একটা সামান্য ব্যালেন্স শিট বানাতে দিয়েছিলাম, কিন্তু সেটাও করতে পারলে না। সব ক্যালকুলেশন ভুল করে দিয়েছো। আমাকে প্রথম থেকে সবকিছু করতে হবে। তুমি ভালো করেই জানতে আমি এসব কাজ পারি না। সবকিছু জানার পরে আমাকে বিয়ে করেছিলে, এখন কাজ না পারার জন্য বকাবকি করছো কেন? তুমি পারো না এটা তোমার দোষ নয়। আসল প্রবলেম হলো তুমি শিখতেও চাও না। আমি বিজনেস ভালো করে বুঝতাম না, আস্তে আস্তে শেখার চেষ্টা করছি। তাহলে তুমি শিখতে পারবে না কেন? আমি তোমার বেকার কথা শুনতে চাই না। আমার খুব জোরে ঘুম পাচ্ছে, আমি গিয়ে ঘুমিয়ে পড়ছি। এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে যায়। পূজা এবং সুরেশ অনেক পরিশ্রম করত এবং অল্প অল্প করে টাকা সঞ্চয় করত। অপরদিকে বিদেশে তাদের মায়ের চিকিৎসা খুব ভালোভাবেই চলছিল। এরকমই একদিন পূজা এবং সুরেশ যখন হলরুমে বসেছিল, এমন সময় পূজা বলে, সুরেশ, আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো স্বামী পেয়েছি, কিন্তু তুমি আমাকে বিয়ে করার জন্য সবকিছু ছেড়ে দিলে কেন? আমাদের মাত্র 2 বার দেখা হয়েছিল, তাতেই তুমি আমাকে এত ভালোবেসে ফেলেছিলে। আমাদের 2 বার দেখা হয়নি পূজা। আমি অনেক আগে থাকতে তোমাকে জানি। তুমি যখন বিক্রমের সঙ্গে পড়াশোনা করতে, তখন থেকে আমি তোমাকে পছন্দ করি। আমি মাঝে মাঝে বিক্রমকে আনার জন্য গাড়ি নিয়ে তোমাদের কলেজে যেতাম। আমি তোমাদের কলেজে গেলেই তোমার দিকে তাকিয়ে থাকতাম। তোমার ভালোবাসায় অনেক শক্তি ছিল সুরেশ, তাই তো কলেজ ছাড়া 4 বছর পর আবার তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আই লাভ ইউ সুরেশ। আই লাভ ইউ টু ডার্লিং। পূজা নিজের ছোট বাড়িতে অনেক সুখে দিন কাটাচ্ছিল। অপরদিকে শিল্পা নিজের শ্বশুর বাড়িতে সবসময় রাগী অবস্থায় থাকতে শুরু করে এবং কম ঘুমের কারণে তার চোখের নিচে কালি পড়ে যায়। এসব কি হচ্ছে বিক্রম? তুমি আবার আমাকে অফিসের কাজ দিয়েছো কেন? তুমি কি কাজ করাতে করাতে আমাকে মেরে ফেলতে চাইছো? বৌমা, তোমার কপাল ভালো যে বিক্রম তোমাকে কাজ করতে দিচ্ছে। অনেক মেয়ে এমন আছে যাদের সারা জীবন হাউসওয়াইফ হয়ে থাকতে হয়। আমি কোনো কাজ করতে চাই না, আর হাউসওয়াইফ হয়েও থাকতে চাই না। আমি সারা জীবন ঘুরে বেড়াতে চাই। এমন করে বলছো যেন কত ভালো কাজ করো। তোমার বেকার হিসাবের জন্য আমাদের কোম্পানিতে অনেক লস হয়েছে। ভালোভাবে কাজ করার চেষ্টা করো, না হলে আমাদের কোম্পানি বন্ধ হয়ে যাবে। তোমরা মা আর ছেলে যত চেষ্টা করে নাও, আমি আর কোনো কাজ করতে পারবো না। আমি নিজের মায়ের বাড়ি চলে যাচ্ছি, তোমরা নিজের কাজ নিয়ে পড়ে থাকো। শিল্পা এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং ড্রাইভারের সঙ্গে মায়ের বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে যায়। শিল্পা বাড়ি যাওয়ার সময় রাস্তায় পূজাকে দেখতে পায় এবং গাড়ি থেকে নেমে আসে। আরে পূজা, কেমন আছিস? তুই তো এখনো সেই পুরানো স্টাইলের জামাই পরছিস। আমি তো ভেবেছিলাম বিয়ের পরে তোর ফ্যাশন চেঞ্জ হয়ে ভালো হয়ে যাবে। আরে শিল্পা, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হয়েছে। আমাদের বাড়িতে চল না, একসঙ্গে চা খেতে খেতে গল্প করব। এই পাশেই আমাদের বাড়ি। এরপর শিল্পা পূজার সঙ্গে তাদের বাড়ি চলে যায়। শিল্পা পূজার ছোট বাড়ি দেখে অবাক হয়ে যায়। কিছু সময় পর পূজা চা নিয়ে আসে এবং 2 বান্ধবী একসঙ্গে খেতে খেতে গল্প করতে শুরু করে। আচ্ছা শিল্পা, তোর চোখের নিচে কালি পড়ে গেল কিভাবে? তোর কি ভালোভাবে ঘুম হচ্ছে না? আসলে কাজের জন্য ঠিকঠাক ভাবে ঘুমাতে পারছি না। আচ্ছা সুরেশ দাদার কি খবর? তোর কোম্পানি কেমন চলছে? কোথায় আর কোম্পানি, আমার জন্য সে সবকিছু ছেড়ে দিয়েছে। একটা ছোট কোম্পানিতে কাজ করে এখন। এটা তুই কি বলছিস পূজা? সুরেশ দাদা এত বড় কোম্পানির মালিক হয়ে একটা ছোট কোম্পানিতে কাজ করছে? তার মানে তোর জীবন এখনো চেঞ্জ হয়নি। তোরা যেভাবে বাড়ি ছেড়ে চলে এসেছিলি, আমি তো ভেবেছিলাম খুব তাড়াতাড়ি তোরা সূর্যবংশম সিনেমার মতো হীরা ঠাকুরের মতো ধনী হয়ে যাবি। এটা কোনো সিনেমা নয় শিল্পা, এটা আসল জীবন। আসল জীবনে এত তাড়াতাড়ি কিছু পরিবর্তন হয় না। তাছাড়া আমার জীবনে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আগে আমার জীবনে শুধু দুঃখ ছিল, কিন্তু এখন আমার জীবনে শুধু সুখই আছে। আমি নিজের জীবনে অনেক হ্যাপি। কি বলতে চাইছিস? গরিব হওয়ার পরেও তুই হ্যাপি আছিস? এটা ঠিক কথা যে আমরা অনেক গরিব, কিন্তু আমাদের সংসারে কোনো কিছুরই অভাব নেই। প্রত্যেক দিন সময় মতো খাওয়া দাওয়া করতে পারছি, রাতে ভালোভাবে ঘুমাতেও পারছি, নিজের স্বামীর সঙ্গে সুখ দুঃখের গল্প করছি। জীবনে এর থেকে বেশি আর কি চাই? আচ্ছা শিল্পা, তুই শেষবার কবে তোর স্বামীর সঙ্গে সুখ দুঃখের গল্প করেছিস বলতো? আমি তোকে এসব ব্যাপারে কিছু বলতে চাই না। এবার আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনে নে। ধনী আর গরিব হওয়াটাই সবকিছু নয়, জীবনে সুখে থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর শিল্পা সেখান থেকে চলে যায়
এবং তার গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে। সুরেশ কাজ থেকে ফিরে আসার সময় শিল্পাকে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে পূজার কাছে আসে। কি হয়েছে পূজা, তোমার বান্ধবী এভাবে তাড়াহুড়ো করে এখান থেকে চলে গেল কেন? আজ শিল্পা একটা নতুন শিক্ষা পেয়েছে সুরেশ। শুধুমাত্র টাকা পয়সা থাকলে জীবনে সুখী হওয়া যায় না, এটা সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। হয়তো এবার সে নিজের সম্পর্ক বাঁচিয়ে নিতে পারবে। পূজা এবং সুরেশ এসব কথা বলতে থাকে। অপরদিকে শিল্পা গাড়িতে বসে ড্রাইভারকে বলে, ড্রাইভার, গাড়ি ঘুরিয়ে নাও, আমি বাপের বাড়ি যাব না। কিছু সময় পর শিল্পা বাড়ি গিয়ে দেখে বিক্রম এবং তার শাশুড়ি দুঃখী হয়ে হল রুমে বসে রয়েছে। শিল্পাকে বাড়ি ফিরে আসতে দেখে দুজনেই তার দিকে তাকিয়ে থাকে। আই এম সরি বিক্রম, আমি তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। কি হয়েছে শিল্পা, হঠাৎ করে তুমি চেঞ্জ হয়ে গেলে কিভাবে? বিক্রম, মা, বাড়ি যাওয়ার সময় পূজার সঙ্গে আমার দেখা হয়েছিল। তার সঙ্গে দেখা হওয়ার পরেই আমি বুঝতে পারলাম টাকা পয়সা না থাকার সত্ত্বেও তার সামনে আমি অনেক গরিব, তার কাছে কিছুই নেই, কিন্তু সে অনেক সুখে আছে। আমিও তার মতো সুখে থাকতে চাই। শিল্পা, তোমার জন্য আমিও নিজের ভুল বুঝতে পেরেছি। পূজা গরিব হওয়ায় আমি তাকে বাড়িতে থাকতে দিলাম না, আমার ছেলেকেও বাড়ি থেকে বার করে দিলাম। আমি আজকেই তাদের বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে নেব। এরপর অঞ্জলি ছেলে বৌমাকে নিয়ে পূজাদের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চায়। আমি মানছি আমি তোদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু এখন আমি নিজের কাজের জন্য অনেক দুঃখিত। তোরা কি এই অসহায় মাকে ক্ষমা করবি না? আরে মা, আপনি এভাবে ক্ষমা চাইছেন কেন? আপনি আমাদের গুরুজন, আপনি যেটা আদেশ করবেন আমরা সেটাই করব। এরপর পূজা সুরেশের সঙ্গে তার শ্বশুর বাড়ি চলে যায় এবং সকলে মিলেমিশে আনন্দের সঙ্গে থাকতে শুরু করে। বন্ধুরা, গরিব মেয়ের ধনী বান্ধবী গল্পের সিরিজ এখানে শেষ করা হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।